পৃথিবীতে প্রথম যদি কোনো সম্পর্কের সূচনা হয়, তবে সেটা হচ্ছে স্বামী-স্ত্রীর ভালোবাসা। তবে এই ভালোবাসা তখনই সুন্দর হয়, যখন দুজনের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে। কিন্তু দুজনের মধ্যে কেউ যখন অন্য কোনো নারী বা পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, তখনই সেই সম্পর্ক হয়ে ওঠে বিষাদময়। পরকীয়া একটি সম্পর্ককে কোন পর্যায়ে নিয়ে যায়, তা দেখলে আপনি চমকে যাবেন। এই ভিডিওটি আপনার জন্য যেমন শিক্ষণীয়, তেমনি দেখাটাও গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। তো চলুন দেখে আসা যাক পরকীয়ার শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ফাইজান অ্যান্ড ওয়েলকাম টু ফাইজান হাউস। 27শে জুলাই রোজ শনিবার। চারিদিকে পানি, ঘন জঙ্গল আর পাহাড়ের মাঝে একটি মাত্র ভিলা দেখা যায়। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে পুলিশের দুটি গাড়ি সেই ভিলার দিকেই যাচ্ছে। দৃশ্যটি ভালো করে মনে রাখুন, ভিডিওর শেষের দিকের রহস্য জানা যাবে। এই ঘটনার প্রায় 15 ঘন্টা আগের সময়টা দেখানো হয়, মানে 26শে জুলাই রোজ শুক্রবার। এখন যা দেখবেন তা সবই অতীতে ঘটে যাওয়া ঘটনা। তো হাসপাতালে একজন মহিলার ডেলিভারি করানো হচ্ছে। যিনি ডেলিভারি করাচ্ছেন সে একজন গাইনোকোলজিস্ট। তার নাম লতা ভার্মা। লতা সফলভাবে ডেলিভারি কমপ্লিট করে উইকেন্ডের জন্য সকল নার্সদেরকে ছুটি দিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে রাম নামক একজন মধ্যবয়সী লোককে দেখা যায়। সে মূলত একজন বিজনেসম্যান। একটু পর তার মোবাইলে লতার কল আসে। রাম লতাকে বলে, আমি মিটিংয়ের জন্য এখন নাগপুরে যাচ্ছি, 6:45-এর দিকে আমাকে ফ্লাইট ধরতে হবে। লতা বলে, নাগপুরে সাবধানে পৌঁছে আমাকে জানাতে ভুলো না। এই বলে সে কলটি রেখে দেয়। তাদের দুজনের কথোপকথনের মাধ্যমে বোঝা যায় তারা দুজন মূলত স্বামী স্ত্রী। এরপর রাম তার ড্রাইভারকে ছুটি দিয়ে দেয় এবং কিছু দূর যেতেই সে গাড়িটি রাস্তার একপাশে দাঁড় করিয়ে কারোর জন্য অপেক্ষা করে। একটু পর সেখানে একটি মেয়ে এসে রামের গাড়িতে উঠে পড়ে। তাদের আলোচনা থেকে বোঝা যায় তারা একে অপরকে ভালোবাসে। মানে রাম তার স্ত্রীকে মিথ্যা বলে গোপনে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে। কিন্তু সে কেন তার সন্তানের বয়সী একটি মেয়ের সাথে এরকম সম্পর্কে জড়ালো, তা একটু পরেই জানতে পারবেন। তো মেয়েটির নাম হলো নিরুষা। সে একটি ড্যান্সিং গ্রুপে কাজ করে। এরপর তারা দুজন পাহাড়ি জঙ্গলের একটি রাস্তা দিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। তখন নিরুষা রামকে জিজ্ঞেস করে, তোমার আর লতা ম্যামের কোনো সন্তান নেই, তোমরা দুজনকে অন্য কোনোভাবে চেষ্টা করোনি? রাম বলে, আমাদের বিয়ের 20 বছরের ভেতর সকল প্রকার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। নিরুষার এই প্রশ্নটিতে রাম কিছুটা কষ্ট পায়, তাই সে রামকে সরি বলে। একটু পর গাড়ি থামিয়ে তারা দুজন মিলে কিছু ছবি তোলে। মনোরম পরিবেশে একটি সুন্দর সময় অতিবাহিত করার পর তারা আবারও যাত্রা শুরু করে। দীর্ঘ একটি পথ পাড়ি দেওয়ার পর তারা একটি ভিলাতে এসে পৌঁছায়। মনে আছে, এটা হচ্ছে সেই ভিলা যেটা মুভির শুরুতেই দেখানো হয়েছিল। এই ভিলাটিতে মূলত রাম এবং লতা তাদের অবসর সময় অতিবাহিত করে। তো এখন এখানে রাম এবং নিরুষা সময় কাটাতে এসেছে। এখানে যে লোকটিকে দেখছেন তিনি হচ্ছেন এই ভিলার কেয়ারটেকার। তার নাম গোবিন্দ। যাই হোক, রাম কিন্তু এখানকার সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে, যাতে করে তার স্ত্রী এই ব্যাপারে কোনো কিছুই না জানতে পারে। নিরুষা তার মাকে কল করার চেষ্টা করে, কিন্তু তার মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, ভারী বৃষ্টিপাত হচ্ছে। শহর থেকে অনেকটা দূরে জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই বাড়িটি। সব মিলিয়ে এখানে নেটওয়ার্ক পাওয়াটা খুবই দুষ্কর। সৌভাগ্যবশত তখন কিছুটা নেটওয়ার্ক পাওয়ার কারণে সে তার মায়ের সাথে কথা বলতে পারে। তার মা তাকে বলে, ড্যান্সিং গ্রুপে তোমার কি চাকরি হয়েছে? কারণ আমাকে আবার অনেক দেনা পাওনা পরিশোধ করতে হবে। নিরুষা বলে, মা তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলিয়ে নেব। এরপর সে রামের কাছে এসে বলে, রাম আমার কিছু টাকার প্রয়োজন ছিল, যদি তুমি আমাকে ধার দিতে পারো তাহলে পরে তোমাকে আমি এসব পরিশোধ করে দেব। যেটা শুনে রাম তার লকার থেকে নিরুষাকে টাকা দেয়। রাম বলে, আমার সব কিছু তো তোমারই, তাই টাকাগুলো আর ফেরত দিতে হবে না। দেখতে দেখতে রাত গভীর হয়ে যায়। বৃষ্টিপাত ক্রমশই বেড়ে চলেছে, থামার কোনো লক্ষণ নেই। তারা দুজন কিছু খাবার খেয়ে নেয়। তখন নিরুষা বলে, রাম আমি তোমাকে একটি সারপ্রাইজ দিতে চাই। কংগ্রাচুলেশন, তুমি বাবা হতে চলেছ। এই কথাটি শুনে রাম বেশ খুশি হয়। নিরুষা ভেবেছিল রাম হয়তো কথাটি শুনে তেমন খুশি হবে না, কারণ এই বাচ্চাটি তো কোনো বৈধ সন্তান নয়। এদিকে কিচেন থেকে এই কথাগুলো গোবিন্দ শুনতে পায়। এক বিশাল চিন্তার ভাঁজ তার চেহারায় ফুটে ওঠে। রাম গোবিন্দকে ডেকে বলে, আমরা দুজন সেলিব্রেশন করতে চাই, তুমি এখনই শহরে যেয়ে রেস্টুরেন্ট থেকে আমার পছন্দের কেক নিয়ে এসো। গোবিন্দ আপত্তি জানিয়ে বলে, এত রাতে এই অসময়ে যাওয়াটা কি ঠিক হবে? এখান থেকে শহর প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত, তাও আবার বৃষ্টি বাদলের পথ। রাম বলে, তুমি এখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো। গোবিন্দ জানায়, কিচেনে আপনাদের জন্য খাবার তৈরি হচ্ছে। রাম বলে, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমরা যা খেয়েছি তা দিয়ে সম্পূর্ণ রাত চলে যাবে। মালিকের আদেশ পালন না করে উপায় নেই, তাই রাতেই গোবিন্দ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে।
এদিকে নিরুষা রামকে বলে, আমি আর 4-5টা মহিলার মতো আমার বাচ্চাকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই। আমাকেও লতা ম্যামের মতো তোমাকে বিয়ে করে স্বীকৃতি দিতে হবে, তা না হলে আমি অ্যাবর্শন করিয়ে ফেলবো। রাম বলে, এসব কি পাগলামো শুরু করেছ? এই প্রথম আমি বাবা হতে চলেছি। আমি তো বলেছি আমি তোমাকে বিয়ে করে তোমার অধিকার তোমাকে বুঝিয়ে দেব, তাহলে সবাইকে জানানোর কি প্রয়োজন? নিরুষা বলে, আমি এভাবে লুকিয়ে জীবনযাপন করতে পারবো না, আমাকে তোমার সবার সামনেই স্বীকৃতি দিতে হবে। এবং এই বলে সে জেদ ধরে থাকে। রাম তাকে আশ্বাস দেয়, ঠিক আছে, আমি তোমাকে সবার সামনেই স্বীকৃতি দেব, তবে এই ব্যাপারে আমাকে আগে লতার সাথে কথা বলতে হবে, এবং আমাদের দুজনের আলাদা হতে কতটা সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু নিরুষা তবুও শান্ত হয় না। অপরদিকে লতাকে দেখা যায় সে টিভিতে খবর দেখছে, বন্যায় নাগপুর সহ ব্যাপক অঞ্চল তলিয়ে গেছে, ফলে মানুষের স্বাভাবিক জীবন পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে, যেটা দেখে সে রামকে কল করে। রাম কলটি উঠাতেই যাবে, তখনই নিরুষা বলে, লতা ম্যামের কল তাই না? তুমি এখনই তাকে আমাদের ব্যাপারে জানাবে। রাম তাকে চুপ থাকতে বলে, কিন্তু তবুও তার পাগলামি বন্ধ হয় না। তো লতা জিজ্ঞেস করে, বন্যার কারণে কাল নাগপুর বন্ধ থাকবে, তাহলে মিটিং কিভাবে করবে? রাম বলে, তুমি চিন্তা করো না, আমি হোটেলে মিটিং করে নেব। তখনই নিরুষা তার হাতে থাকা কাচের প্লেটটি ফেলে দেয়, যেটা লতা শুনতে পেয়ে বলে, তোমার রুম থেকে কিসের যেন শব্দ আসছে। রাম বলে, কিছু না, এই এমনি আমার হাত থেকে প্লেট পড়ে গেছে। আচ্ছা, সকালে ফ্রি হয়ে তোমার সাথে কথা হবে, গুড নাইট। এই বলে সে কলটি রেখে দেয়। রাম বলে, পাগলামি অনেক করেছ, এবার বেডরুমে চলো। নিরুষা বলে, না, আগে আমাকে গ্যারেন্টি দিতে হবে। এই বলে সে বাচ্চাদের মতো বৃষ্টিতে দৌড়াতে শুরু করে। রাম জানায়, তুমি প্রেগনেন্ট, এরকম করো না, এখন তোমার নিজের প্রতি খেয়াল রাখা উচিত। তারা দুজন বৃষ্টিতে একে অপরকে ধরার প্রতিযোগিতায় লেগে পড়ে। একটু পর সে নিরুষাকে ধরে ফেলে, কিন্তু হঠাৎ করেই নিরুষার ধাক্কাতে রাম নিজেকে সামলাতে না পেরে ব্যালকনি থেকে নিচে পড়ে যায়। নিমিষে মুহূর্তটি এক বিভীষিকাময় পরিস্থিতিতে রূপ নেয়। রামের মাথা থেকে রক্তক্ষরণ হতে শুরু করে। সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে যায়, তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। নিরুষা বুঝে উঠতে পারে না হঠাৎ করে এসব কিভাবে ঘটে গেল। এখন তার কি করা উচিত? গোবিন্দ গাড়ি নিয়ে শহরে গেছে, তাই অ্যাম্বুলেন্সের জন্য সে হাসপাতালে কল করে, কিন্তু নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল হওয়ায় কলটি কেটে যায়। নিরুষা বাহিরে যেয়ে দেখতে পায় ভারী বৃষ্টিপাতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দুচোখ যেদিকে যায় সেদিকেই শুধু পানি আর পানি। বিপদ যখন আসে তখন সবকিছু নিয়ে একেবারে আসে। সে রামকে একা ভেতরে নিয়ে যেতে পারবে না, তাই উপায় না পেয়ে সে একটি ছাতা দিয়ে রামকে ঢেকে দেয়। নিরুষা ভেতরে যেয়ে আবারও প্রতিটা নাম্বারে কল করে, কিন্তু কোনো লাভ হয় না। অবশেষে একটি নাম্বার বাকি থাকে, আর সেটা হলো লতার নাম্বার। উপায় না পেয়ে বাধ্য হয়ে সে লতাকে কল করে। ওপাশ থেকে কলটি রিসিভ করা হয়। নিরুষা বলে, লতা ম্যাম, প্লিজ আমাকে সাহায্য করুন। রাম ব্যালকনি থেকে পড়ে গিয়ে বড় আঘাত পেয়েছে। লতা বলে, দ্রুত হোটেল ম্যানেজারকে ডাকো। নিরুষা জানায়, ম্যাম, আমি আপনার রেড হিলস ভিলা থেকে বলছি। জানি আপনি অবাক হচ্ছেন, তবে এখন এসব কিছু খুলে বলার সময় না, পরে সব জেনে নেবেন। রামের এখন আপনার সাহায্যের প্রয়োজন। এসব শুনে লতা তাকে ইনস্ট্রাকশন দিতে শুরু করে। কথা মতো নিরুষা একটি কৌটায় ওষুধ তৈরি করে ফেলে। সে রামকে ওষুধ খাইয়ে দেয়। এরপর নিরুষা শক্ত করে রামের মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয়। এদিকে লতা চিন্তায় পড়ে যায়। রাম বলেছিল মিটিংয়ের জন্য সে নাগপুরে যাচ্ছে, তাহলে এই মুহূর্তে সে রেড হিলস ভিলায় একটি মেয়ের সাথে কি করছে, আর কেনই বা সে তাকে মিথ্যা বলছে? তবে কি সে তাকে ধোঁকা দিচ্ছে? একে একে দুশ্চিন্তার সাগরে সে ডুবে যায়। যাই হোক, সে দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য তার হাসপাতালে কল করে। জানা যায় দুর্যোগময় পরিস্থিতিতে কোনো অ্যাম্বুলেন্স অবশিষ্ট নেই, তাই লতা নিজেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে দ্রুত তার ড্রেস চেঞ্জ করে নেয়। কাজের মেয়েটি ঘুমাচ্ছে, তাকে না বলেই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মাঝপথে লতার মনে পড়ে সে তার মোবাইলটি বিছানার ওপর রেখে এসেছে। অনেকটা পথ পাড়ি দেওয়া হয়েছে, তাই সে ব্যাক না করে ড্রাইভিং করতে শুরু করে। দীর্ঘ একটি সময় পার হওয়ার পর অবশেষে সেখানে সে পৌঁছে যায়। এরপর লতা এবং নিরুষা মিলে রামকে ভেতরে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কিছুটা সারিয়ে তোলা হলো। লতা রামকে বলে, তোমার কাছ থেকে আমি কখনোই এসব আশা করিনি। সে নিরুষাকে জিজ্ঞেস করে, এসব কি করে হলো? নিরুষা তাকে সব কিছু খুলে বলে। তখন সে লতার কাছে মাপ চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন ম্যাম, সব কিছু আমার কারণেই হয়েছে। লতা জানায়, তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি তো আর 4-5টা মেয়ের মতো সামান্য কিছু টাকার জন্য ওর মনোরঞ্জন করেছ। এসব কিছুর জবাব তো আমি রামের কাছ থেকেই নেব। নিরুষা বলে, ম্যাম, আমি কোনো কল গার্ল নই। আমরা দুজন একে অপরকে সত্যিই ভালোবাসি। আমাদের সম্পর্কের বয়স প্রায় 4 মাস। লতা তখন রেগে বলে, ভালোবাসা? কিসের ভালোবাসা? কিছুদিন বিছানায় ডেকেছে বলে এটাকে ভালোবাসা ভেবে নিয়েছ? তোমাদের মতো মেয়েরা কিভাবে বড়লোকদের ফাঁসিয়ে নিজের ফিউচার সেট করা যায় সেই ধান্দায় থাকো। আচ্ছা, নিজেকে একটু আয়নায় দেখো তো। না চেহারা, না ফিগার, না স্টাইল, কি আছে তোমার মাঝে যেটা দেখে রাম তোমাকে পছন্দ করবে? নিরুষা বলে, ম্যাম, ভালোবাসা শুধু চেহারা দিয়ে হয় না। রাম আমাকে সত্যিই ভালোবাসে। একটা কথা কি জানেন ম্যাম,
যদি আমি আপনার জায়গায় হতাম তাহলে কখনো এরকম একটা মানুষের সাথে থাকতাম না যে আমাকে ছেড়ে দ্বিতীয় কাউকে ভালোবাসে। রাম আপনাকে সম্মান করে ঠিকই, কিন্তু ভালোবাসে না। এটা শুনে লতা বলে, আমাদের 20 বছরের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন তোলার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি এখানে যে মতলব নিয়ে এসেছো তা আমি বুঝে গেছি। এসব কিছু নিশ্চয়ই তোমার ফ্যামিলি তোমাকে শিখিয়েছে। দাও তোমার ফোন দাও, তোমার মা বাবাকে জানাতে হবে। নিরুষা বলে, ম্যাম প্লিজ ওনাদের কিছু বলবেন না। আমার ফ্যামিলি খুবই সহজ সরল, আমি স্বেচ্ছায় এখান থেকে চলে যাচ্ছি। সে তার ব্যাগ গুছিয়ে চলেই যাবে, তখনই রাম তাকে বাধা দেয়। সে লতাকে বলে, আমি ওকে ভালোবাসি, দয়া করে ওকে যেতে দিও না। লতা বলে, তোমার এখনো হোশ ফেরেনি, তাই তুমি কি বলছো না বলছো নিজেও জানো না। রাম জানায়, আমি সত্যি বলছি, নিরুষা প্রেগনেন্ট আর ওর গর্ভের সন্তানের বাবা আমি। একথা শোনার পর লতার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। কষ্ট সহ্য করতে না পেরে সে রামের গালে চড় মারতে থাকে এবং পরে লতা বাইরে এসে কাঁদতে শুরু করে। তার এত সুন্দর সাজানো সংসারটি যেন নিমিষেই শেষ হয়ে গেল। লতা জিজ্ঞেস করে, কত মাস হলো এবং কোনো ডাক্তার দেখিয়েছ কি? নিরুষা বলে, ম্যাম 2 মাস হয়েছে, আর আমি আপনার কাছেই গিয়েছিলাম। আমি অ্যাবর্শন করাতে চেয়েছিলাম, কিন্তু আপনি বারণ করায় সেটা আর করিনি। তখন আমরা সেই দৃশ্যটি দেখতে পাই যখন নিরুষা লতার কাছে চেক আপ করাতে গিয়েছিল। লতা জানায়, এসবের পেছনে আমিই ছিলাম, অথচ সেই আমি কিছু বুঝে উঠতে পারিনি। একটু পর লতা কিছুটা ক্লান্ত অনুভব করায় নিরুষাকে সে কফি বানিয়ে আনার জন্য অনুরোধ করে। নিরুষা কিচেনে যেয়ে কফি বানাতে শুরু করে এবং কিছুক্ষণ পর সে কফি নিয়ে এসে হাজির হয়। তবে লতা কফি না খেয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে বলে, গোবিন্দ আসলে অ্যাম্বুলেন্সে করে রামকে হাসপাতালে নিয়ে যেও, আমি চলে যাচ্ছি। নিরুষা বলে, দয়া করে গোবিন্দ ভাই আসা পর্যন্ত অপেক্ষা করুন। লতা বলে, তুমি না বলেছিলে যদি আমি আপনার জায়গায় হতাম তাহলে এরকম মানুষের সাথে কখনোই থাকতাম না যে আমাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসে। নিরুষা বলে, ম্যাম আপনাকে ভুলে গেলে চলবে না, আপনি একজন ডাক্তার, গাইনোকোলজিস্ট, কোনো অর্থোপেডিক সার্জন নই। পরের মাসে চেম্বারে দেখা হলে বাচ্চার বাবাকেও সাথে নিয়ে এসো, আমি তাকে বিয়ের পরামর্শ দিয়ে দেব। এই বলে লতা সেখান থেকে চলে যায়। ভোর হতে শুরু করেছে। 27শে জুলাই, রোজ শনিবার। পুলিশের 2টি ভ্যান সেই ভিলার দিকে যাচ্ছে। মুভির শুরুতে যেই দৃশ্য দেখানো হয়েছিল এটা সেই দৃশ্য। তো পুলিশ ভিলায় পৌঁছে ইনভেস্টিগেশন করে। তাদের কথোপকথনে যা বোঝা যায় তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রামের হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে, কিন্তু রাতেই তো তাকে স্বাভাবিক দেখাচ্ছিল, তাহলে এসব কিভাবে হলো? গোবিন্দকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। গোবিন্দ বলে, রাতে আমাকে স্যার শহরে যেতে হয়েছিল, তবে বন্যার কারণে রাস্তায় আমার গাড়িটা আটকে যায়, ফলে ফিরতে আমার ভোর হয়ে যায় এবং এসে দেখি ঘরের ভেতর প্লেটগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। হয়তো তাদের দুজনের ভেতর কোনো ঝামেলা হয়েছিল। সে এটাও বলে যে লতা ম্যাম দীর্ঘ 1 সপ্তাহ ধরে এখানে আসেনি। পুলিশ নিরুষাকেও জিজ্ঞাসাবাদ করে। নিরুষা জানায়, স্যার আমি কিছু করিনি, রাতে বাসায় লতা ম্যাম এসেছিল, আমাকে কফি বানানোর বাহানা দিয়ে হয়তো তিনি এসব করেছেন। পুলিশ বলে, লতা ম্যাম যে এখানে এসেছিল তার কোনো প্রমাণ আছে কি? নিরুষা বলে, স্যার আমার কল রেকর্ডস চেক করতে পারেন, তাছাড়া আপনারা ভালোভাবে ইনভেস্টিগেশন করলে হয়তো ওনার ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন। পুলিশ তখন বলে, ও হ্যালো, মাথা ঠিক আছে? কল রেকর্ডে ভয়েস রেকর্ড হয় না, যদি ফোনে ভয়েস রেকর্ড অ্যাপ থাকে তখনই সব কিছু রেকর্ড হবে। তাছাড়া এই ভিলাটি লতা ম্যামের, তাই রুমের প্রতিটা স্থানে তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, এটাই স্বাভাবিক। এদিকে পুলিশের একজন কর্মকর্তা লতাকে কল করে জানায়, ম্যাম আপনি কি আর্জেন্ট আপনার ভিলায় আসতে পারবেন? এখানে বড় ধরনের সমস্যা হয়েছে। লতা বলে, এই অসময়ে আমি আসতে পারবো না, সেখানে ট্যাক্সি পর্যন্ত যায় না, তাছাড়া আমার গাড়িটি কাল সন্ধ্যা হতে খারাপ হয়ে আছে। কিন্তু আপনি আমাকে বলুন সেখানে কি হয়েছে। পুলিশ জানায়, আপনার হাজব্যান্ড রাম ভার্মার মার্ডার করা হয়েছে। এটা শুনে লতা এমন ভান করে যেন সে কিছুই জানে না। তো পুলিশ জিজ্ঞাসাবাদ শেষ করার পর নিরুষাকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিরুষা চিৎকার করে বলতে থাকে, আমি কিছুই করিনি, কিন্তু পুলিশ তার কোনো কথা শোনে না। এই পরকীয়ার কারণেই আজ নিরুষার এই করুণ অবস্থা। অপরদিকে এই হত্যাকাণ্ডের আসল সত্যতা দেখা যায়। নিরুষা কফি বানানোর সময় লতারামকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে এবং পরবর্তীতে সে বাসায় চলে আসে। এরপর সে তার বাসায় সিসি ক্যামেরাগুলো খুলে ডাস্টবিনে ফেলে দেয়। পরিচ্ছন্ন কর্মী এসে সেগুলো নিয়ে যায় এবং পরে সে তার গাড়ির ফুয়েলের পাইপ কেটে ফেলে। এভাবে লতা সকল প্রমাণ নষ্ট করে যাতে করে তাকে আর কেউ সন্দেহ না করে। অপরদিকে নিরুষা পুরো রাত রামের পাশেই ছিল। সে ভেবেছিল রাম ঘুমিয়ে পড়েছে, তাই তাকে আর জাগানোর চেষ্টা করেনি। লতা এসব ইচ্ছে করে করতে চায়নি। রামের সাথে তার এত বছরের ধরে সংসার জীবন, কিন্তু তারা নিঃসন্তান ছিল। রাম চাইলে লতাকে জানিয়ে বা তাকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করতে পারত, তাও লতা নিজের মনকে বুঝাতে পারত, কিন্তু সে তা করেনি, করেছে বিশ্বাসঘাতকতা। প্রিয় মানুষটির ভাগ কেউ কাউকে দিতে চায় না, এটাই তার জলজান্ত প্রমাণ। আচ্ছা, লতার কাজ কি ঠিক হয়েছে? আপনি তার স্থানে থাকলে কি করতেন? কমেন্টে জানাবেন। সবশেষে বলতে চাই,
পরকীয়া কী ভয়াবহ পরিণতি বয়ে আনে তা এর চেয়ে আর ভালো উদাহরণ হতেই পারে না। তাই এসব জঘন্যতম অপরাধ থেকে নিজেকে দূরে রাখুন, তবেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর এরকমই অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।